আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। বাংলাদেশে সংবিধান নিয়ে যেন গত 5ই আগস্টের পরে একেবারে উঠে পড়ে লেগেছে এটিকে কিভাবে করে বাতিল করে দিয়ে একটি নতুন ব্যবস্থা তাদের ভাষায় বন্দোবস্ত কায়েম করা যায়। কিন্তু কি সেটি, কিভাবে সেটি, এবং কিভাবে বাংলাদেশের যেই মানুষের যে মৌলিক আকাঙ্ক্ষা এবং যেই মূল আদর্শগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র কাঠামোটি প্রতিষ্ঠিত, সেদিকে কোনো তোয়াক্কা না করেই নানানভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার একটি প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটি যেন এখন ক্রমশই চূড়ান্ত পর্বের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে এরই মধ্যে জুলাই ঘোষণার নামে যে একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে সেটি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটি ডিক্লারেশন দেবে। অথচ আমরা জানি যে একটি রাষ্ট্রের জন্ম একবারই হয়, তার ঘোষণাপত্র বারবার করে হয় না। সবকিছু মিলিয়ে একটি ঘোষণাপত্র যেমন আছে, এর মধ্যে আরেকটি নতুন বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। তাদের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের সবকিছু পরিচালিত হবে এই কাউন্সিলের মাধ্যমে। তারা অনির্বাচিত, এমনকি তারা নির্ধারণ করবেন দেশের সেনাপ্রধান কে হবেন, তারা নির্ধারণ করবেন প্রধান বিচারপতি কে হবেন, তারা নির্ধারণ করবেন যদি তত্ত্বাবধায়ক সরকার হয় সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী কারা হবেন। অনেকেই এটিকে সেই আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির সঙ্গে কল্পনা করছেন বা তুলনা করছেন, কিন্তু অনেকেই মনে করছেন এটি হচ্ছে জাতীয় সরকারকে চিরস্থায়ী বন্দোবস্ত করার একটি নামান্তর, মানে ক্ষমতা কুক্ষিগত করার, যাতে করে দেশে আর নির্বাচিত সরকার না আসতে পারে। যদিও কনসেপ্ট যেই সাংবিধানিক কাউন্সিল যেটি বলা হচ্ছে, এর আওতায় মনে হতে পারে যে প্রতিটি প্রতিষ্ঠান, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, যেগুলি স্বায়ত্তশাসিত, তাদের উপর যেন সরকারের কোনো বা এক্সিকিউটিভ বডির কোনো নিয়ন্ত্রণ না থাকে, সেজন্য এটি করা হচ্ছে। এমনটি আপাতত চোখে, খালি চোখে, সরল মনে অনুমিত হতে পারে, কিন্তু বিষয়টি ঠিক উল্টো। এই কারণে একটি সরকার পরিচালনা করবে, যেমন ধরেন একটি জাহাজের ক্যাপ্টেন নির্ধারণ করেন তার জাহাজটি কেমন করে চলবে, তেমনি একটি দেশের কর্ণধাররা নির্ধারণ করেন দেশটি কেমন করে চলবে। কিন্তু তার যদি বিভিন্ন অর্গানগুলোকে অন্যদের নিয়ন্ত্রণে দেওয়া হয়, তাহলে কি সেই জাহাজ সঠিক পথে চলতে পারবে? পারবে না। হয় না, এটি এমনটি পৃথিবীর কোথাওই নেই। ফলে কেন সরকার এরকম একটি সাংবিধানিক কাউন্সিল করে সরকারের ভেতরে আরেকটি সরকার তৈরি করতে যাচ্ছে, যাতে করে কোনো সরকারি কার্যকর না হয়, এই বিষয়টিকে নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন দুজন সাংবাদিক, এবং একজন আমার নিয়মিত অতিথি, আর একজনও আপনারা অনেকেই চেনেন তাকে, গণমাধ্যম কর্মী জনাব মঞ্জুরুল হক, লেখক, সাংবাদিক এবং গবেষক। এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং মাধ্যম বিষয়ক গবেষক পুলক ঘটক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি। এর মাঝখানে একটি, আপনারা নিশ্চয়ই আমার ভূমিকাটি শুনছিলেন জনাব মঞ্জুরুল হক, এর মধ্যে আরেকটি খুবই বিরল একটি ঘটনা যেন আমি দেখলাম। আমি জানি না আমার চোখে বিরল লেগেছে, আপনাদের বিরল লেগেছে কিনা। সেটি হচ্ছে প্রধান বিচারপতিকে আমি কোনোদিনও দেখিনি তিনি হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আজকে আমি কিছুক্ষণ আগেই দেখলাম প্রধান বিচারপতি হাঁটতে হাঁটতে সাংবাদিকদেরকে বলছেন আগামী 22শে জুন বিচার বিভাগের জন্য একটা টার্নিং পয়েন্ট। কিসের সেই টার্নিং পয়েন্ট? আর প্রধান বিচারপতি বা কেন এরকম হাঁটতে হাঁটতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন? এটি খুবই অস্বাভাবিক নয় কি, জনাব মঞ্জুরুল হক? আমি এই প্রসঙ্গে শুরু করতে চাই আমাদের অবাক হওয়া নিয়ে। আমরা অবাক হতে হতে অবাক হওয়া থেকেও এখন অবাক হচ্ছি। মানে আমরা যে অবাক হচ্ছি কেন, সেটা ভেবেই আমরা অবাক হচ্ছি। এই যে আপনি বললেন যে প্রধান বিচারপতি হাঁটতে হাঁটতে যে বক্তব্য দিচ্ছে, এর আগে আপনি কখনো দেখেননি, আমরা কেউ দেখিনি। প্রধান বিচারপতি স্বপ্রণোদিত হয়ে প্রধান উপদেষ্টার বাসায় এসে তার সঙ্গে দেখা করেন। এরকম ঘটনা ঘটেনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে। যেটা ঘটে সেটা হলো যে প্রধান বিচারপতি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেন, তারা তার অফিসে যেয়ে তার সঙ্গে দেখা করেন। কিন্তু প্রধান বিচারপতি স্বয়ং প্রধান উপদেষ্টার বাসায় যেয়ে তার সঙ্গে দেখা করেন, কথা বলেন, এটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি, এখন ঘটছে।
মঞ্জু ভাই, গত মঞ্জু ভাই সরি, এখানে একটুখানি ইনপুট আমি দিচ্ছি, আমি লোভ সংগ্রহ করতে পারছি না। আমার তো মনে হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি লতিফুর রহমান, এরকম কয়েকজন যারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন, এরা বাইরে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির একজন পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমরা তো তার কোনো ছবিও কখনো দেখেছি বলে কি মনে পড়ে আপনার? না, কখনো দেখিনি। এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা প্রাক্তন বিচারপতি ছিলেন, হ্যাঁ, তারা বিচারপতির দায়িত্ব ছেড়ে দিয়ে সরকার প্রধান হয়েছিলেন। এবং তার ভিতরে একমাত্র শাহাবুদ্দিন সাহেব সরকার প্রধান হওয়ার পরেও একটি অধ্যাদেশ জারি করে উনি আবার বিচারপতি হয়েছিলেন, সেটি একটি রেকর্ড ছিল। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি যে স্বপ্রণোদিত হয়ে প্রফেসর ইউনূসের বাসায় যেয়ে দেখা করেছেন, বৈঠক করেছেন, সেটি এর আগে কখনো ঘটেনি। আজকে যেমন আপনি বলছেন যে তিনি হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সাথে বলছেন যে 22 তারিখে বাংলাদেশের আইনের একটি মাইল ফলক একটি ঘটবে, এই যে একটা হিডেন একটা বক্তব্য বা এটা একটা রহস্যময় বক্তব্য, কি ঘটবে তিনি বলছেন না, কিন্তু কিছু একটা ঘটবে এটা তিনি বলছেন। এই বিষয়গুলো আসলে সর্বোচ্চ আদালতের এখতিয়ারের ভিতরে, আমরা এইটি নিয়ে কথা বলতে পারি না যে তিনি হাঁটতে হাঁটতে বলবেন না বসে বসে বলবেন, এটা তার এখতিয়ার। কিন্তু আহ উপমা যদি দিতে হয় বা যদি রেফারেন্স থাকে, আমাদের সামনে এরকম কোন রেফারেন্স গত 50 বছরের বাংলাদেশের ইতিহাসে নেই, আমরা দেখিনি। তো যেটা নেই সেটা যে হবে না, ব্যাপারটা তো এরকম না। বাংলাদেশে এখন যা নেই তা হচ্ছে, যা কখনো কেউ কল্পনা করতে পারেনি তাও হচ্ছে, যা কল্পনা করতে পারবে না সেটাও হয়তো হবে। এটাই বর্তমানের বাংলাদেশ। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, আমাদের অবাক হওয়া নিয়েই বরং আমার অবাক হওয়া। এটা ভালো বলছেন যে অবাক হতে হতে যা কিছু ঘটছে নিয়ে অবাক হওয়ার। এখন এই জাতীয় এই যে সাংবিধানিক কাউন্সিল, এটার বিষয়টা কি? তারা এটি করার জন্য খুবই, জি এখন সাংবিধানিক কাউন্সিলের বিষয়টার আগে বলতে হয় যে সংবিধান সংস্কার কমিশন, জি সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছিল গত বছর অক্টোবর মাসের 7 তারিখে। 9 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল এবং যথারীতি প্রফেসর ইউনূস যেভাবে 8 তারিখে সরকার গঠন করেছিলেন একক সিদ্ধান্ত বলে, ঠিক সেভাবেই অক্টোবর মাসে এই কাউন্সিলটা গঠন করেছিলেন একক সিদ্ধান্তে। তিনি চেয়ারম্যান হয়েছিলেন এবং ভাইস চেয়ারম্যান হয়েছিলেন ডক্টর আলী রিয়াজ। তো সেই সময়ে এই সংবিধান সংস্কার কমিশন গঠন করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা একাধিকবার বৈঠক করেছে, সংবিধান বিষয়ক বৈঠক, সংস্কার বিষয়ক বৈঠক ইত্যাদি ইত্যাদি করেছে। এরপরে ঘটনা পাকতে পাকতে এমন একটা জায়গায় এসে ঠেকেছে, সেই জায়গাটা হচ্ছে লন্ডন সফরে প্রফেসর ইউনূসের যে বক্তব্য যে এপ্রিলের নির্বাচন প্রয়োজন হলে ফেব্রুয়ারিতে আনা হতে পারে, তারেক জিয়াকে দেওয়া বক্তব্য, এবং তারেক জিয়ার প্রফেসর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করা, বিএনপির সমর্থন করা, এই জিনিসগুলো হচ্ছে রাজনীতিতে গুণগতভাবে পরিবর্তনের একটা মোড়। এই পরিবর্তনের পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে একটি সুপ্ত যে বিষয়টি দাঁড়ালো সেটা হলো জামাত সরকারের উপরে হঠাৎ করে একটু বিরূপ হলো, বিএনপিকে অতিরিক্ত কাছে টানার জন্য বা বিএনপির সুরে কথা বলার জন্য, এবং বিএনপির দাবি মতো এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে এগিয়ে আনার জন্য জামাতের একটু আপত্তি ছিল। এবং বিএনপি যেটা করলো যে বিএনপি শুধু প্রফেসর ইউনূসের ফাঁদে পা দিল তাই শুধু না, বিএনপি জামাত এবং এনসিপি এই 3 দলের সাথে বিএনপির যে পার্থক্যটা ছিল দুই দলের সাথে, সেই পার্থক্যটা বিএনপি মুছে ফেলল। গতকালকে বিএনপি যেভাবে তাদের সাথে মিশেছে, তাদের সাথে ঐক্যমত্য হয়েছে, তাতে করে এখন বাংলাদেশে বিএনপিকে আলাদাভাবে জামাতের থেকে বা এনসিপি থেকে আলাদাভাবে কোনো একটা ম্যাসিভ থ্রো করার কোনো জায়গায় বিএনপি আর নেই, প্রফেসর ইউনূসের গ্রিপের মধ্যে চলে গেছে। তো সেইখানে জুলাই ঘোষণাপত্রটা হচ্ছে এই সরকারের একটা কমিটমেন্ট, অনেকদিন আগের কমিটমেন্ট। এটা যে কমিটমেন্টটা তারা করেছিল, যে ভুলটা তারা করেছিল প্রথমে জাতীয় সরকার গঠন না করে, জাতীয় সরকার গঠন না করে 72-এর সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে সরকার গঠন করেছিল, যে কারণে 72-এর সংবিধানটাকে তারা ছুঁড়েও ফেলতে পারেনি। তো এখন যদি জুলাই ঘোষণাপত্রকে তারা গ্রহণ করে ডিক্লেয়ার দিয়ে, তাহলে জাতীয় সংবিধান যেটা আছে 72-এর সংবিধান, সেটিকে ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ড টাইম লাগবে না, ওই সংবিধানটি অকার্যকর হবে
এখন এই যে আজকের যে কথাটি উঠছে, এটা 13 তারিখে এই ঘোষণাটি হয়েছে যে জাতীয় সংস্কার কমিশন তাদের ভেতর থেকেই আরেকটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে চাচ্ছে। এই কাউন্সিলটা রূপরেখা ডক্টর আলী রিয়াজ অক্টোবর মাসেই দিয়েছিলেন, সে নতুন কোনো কিছু না। ডক্টর আলী রিয়াজ অক্টোবর মাসেই যে বলেছিলেন 7টি পয়েন্ট, সেই 7টি পয়েন্ট এই কাউন্সিলের ভেতরেও আছে। যদি কোনো কারণে আপনার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় সরকার, বা না দিতে পারে কারোর বাধাতে বা কোনো পক্ষের দ্বিমতে, তাহলে এই যে কাউন্সিলটা গঠন হবে, এই কাউন্সিলটা জুলাই ঘোষণাপত্রের কার্বন কপি হিসাবে ব্যবহৃত হবে। এট দ্য সেম টাইম এইটি সংবিধানের, আমাদের 72-এর সংবিধানের ডুপ্লিকেট হিসাবে ব্যবহার করা হবে। এবং এই সংবিধান বলে নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এই বিষয়গুলো তখন আর কোন রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করবে না। পরিষ্কারভাবে এই কাউন্সিল নির্ধারণ করবে যে কবে নাগাদ নির্বাচন হবে, কেন দেরি হবে, কেন দেরি হবে না, সমস্ত বিষয়গুলো এই কাউন্সিল নির্ধারণ করে দেবে। এবং কাউন্সিলের বক্তব্য অপর অপর রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য থাকবে, কারণ তাদের মতামত নিয়েই কাউন্সিলটা গঠিত হবে। এই কাউন্সিলের ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো যদি ইলাবোরেটলি বলি, আমি 7টি পয়েন্টের কথা বলি। যে প্রধানমন্ত্রী একবারের বেশি দুবার হতে পারবেন না, প্রধানমন্ত্রীকে যেন স্বৈরাচার না হয়ে ওঠেন সেই রকম কিছু বিধিবদ্ধ আইন করা থাকবে। সেই আইনগুলোর ভিতরে আছে ন্যায্যতা, সাম্যতা, বহুমত, পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্র। এইখানে যে আমাদের 4টি প্রধান স্তম্ভ আমাদের সংবিধানের, সেই স্তম্ভগুলোর ভিতর থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই দুটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই দুটিকে বাদ দিয়ে বাকি দুটির নাম পরিবর্তন করা হয়েছে। তো এই জিনিসগুলো একটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন যে তিনি 50,000 মানুষের ইমেইল ভার্সন মতামত পেয়েছেন। মতামতটি পক্ষে না বিপক্ষে এটি কিন্তু তিনি বলেন, তিনি মতামত পেয়েছেন। 20টি রাজনৈতিক দল তার অফিসে যে মতামত দিয়ে এসছে, সেই মতামতগুলো ইতিবাচক না নেতিবাচক সেটি কিন্তু তিনি বলেন। তথা ধরে নিতে হবে যে ইতিবাচক মতামত দিয়েছেন। তো যদি ইতিবাচক মতামত দিয়ে থাকেন, সেই 20টি রাজনৈতিক দলের ভিতরে ধরুন সিপিবি আছে, বাসদ আছে, জাসদ আছে, এলডিপি আছে, গণফোরাম আছে। যে গণফোরামের লোকজন কালকে জামাতের সাথে চিৎকার চেঁচামেচি করলো, বৈঠকে তাদেরকে সময় দেওয়া হয়নি, জামাতকে বেশি সময় দেওয়া হয়েছিল, এই দলগুলোই কিন্তু আলী রিয়াজ সাহেবের অফিসে যে ওই যে পয়েন্টগুলো, 7টি মূল পয়েন্ট, সেখানে সম্মতি প্রদান করে এসেছে। তাহলে সরকার দুটো অপশন কাছে রাখছে, একটি অপশন ফেল করলে আরেকটি অপশন অ্যাক্টিভ করবে। যদি জুলাই ঘোষণাপত্র ফেল করে, সাংবিধানিক কাউন্সিল অ্যাক্টিভ হবে। যদি সাংবিধানিক কাউন্সিল ফেল করে, জুলাই ঘোষণাপত্র অ্যাক্টিভ হবে। যদি জুলাই ঘোষণাপত্র এবং সাংবিধানিক কাউন্সিল উভয়ই ফেল করে, তখন নির্বাচন কবে নাগাদ হবে এইটি নির্ধারণ করার মতন আর কেউ থাকবে না। কারণ যেই দুটি পক্ষ নির্বাচনের সময় নিয়ে আলটিমেটাম দিয়েছিল, তার একটি পক্ষ অলরেডি সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, বিএনপি, আর আরেকটি পক্ষ হিরণময় নীরবতা পালন করছে, আমাদের সেনাপ্রধান। সেনাপ্রধানের আলটিমেটামটাকে যে ছুড়ে ফেলা হলো, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে, এই যে প্রত্যয় যোগে, সেই আলটিমেটাম খারিজ করে দিলেন প্রফেসর ইউনূস এপ্রিলের ঘোষণা দিয়ে। এরপরে কি আপনারা সেনাপ্রধানের কোনো বক্তব্য পেয়েছি? আমরা পাইনি এখন পর্যন্ত না। অর্থাৎ লন্ডন ঘোষণার পরে এখন পর্যন্ত প্রফেসর ইউনূস যখন ঘোষণা করলেন তার ভাষণে লন্ডন যাওয়ার আগে যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে, এই বক্তব্যের পরে সেনাপ্রধান এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তার মানেটা হচ্ছে যে বিএনপি কে শুধু পক্ষে পাননি প্রফেসর ইউনূস, সেনাপ্রধানকেও তিনি নীরব থাকতে বাধ্য করেছেন, বা কোনো না কোনো কারণে সেনাপ্রধান নীরব হয়ে আছেন তার বক্তব্যটা খারিজ হওয়ার পরেও। সুতরাং জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল দুটির কোনোটি যদি সংগঠিত করতে না পারেন, তারপরেও কিন্তু নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সেটি আরো বেড়ে যাবে। জাতির সামনে কোনো ইতিবাচক কোনো কিছু নেই।
জি, আমরা আমরা ধরেন বিএনপি তারেক রহমানের বৈঠক নিয়ে আমরা অনেকগুলো আলাপ আলোচনা করেছি। এখানেও আজকেও একটু করব হালকা, কারণ প্রসঙ্গক্রমে এসেই যায়। কিন্তু পুলক ঘটক যদি একটু বলতেন যে এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা যে সুপারিশগুলো এসেছে, যেগুলি বলছে, হ্যাঁ, এগুলি কতটা বাস্তবসম্মত এবং সরকার এটা কেনই বা চাইছে? ধন্যবাদ সুলতান আপা। যেটা হচ্ছে বা হবে বা বর্তমানে আছে, এই সবটাই একটা অনিশ্চিত, অস্পষ্ট ধোঁয়াশা কিছু। বর্তমানে বাংলাদেশে কোনো সরকার আছে, এটাও একটা অস্পষ্ট ধোঁয়াশা। কারণ বাস্তবে অস্তিত্বশীল কোনো সরকার আমরা আসলে একটা ফাংশনাল কিছু দেখতে পাচ্ছি, যেটা রাষ্ট্রতে পরিচালিত হচ্ছে এবং মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের মতোই দায়িত্ব পালন করছেন। পদটা তার উপদেষ্টা। বাস্তবতা হলো যে উপদেষ্টা নামক কোনো পদের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নেই। প্রধান উপদেষ্টাই বলেন বা অন্যান্য উপদেষ্টাই বলেন, এবং তারা যখন শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, শপথটা রক্ষা মানে শপথ করেছেন সংবিধান সংরক্ষণের, সংবিধানের সমুন্নত রাখার। যে সংবিধান তারা সমুন্নত রাখবেন কোন পদে গিয়ে, সে পদের অস্তিত্ব সংবিধানে নেই। মানে টোটালি একটা বায়বীয় সরকার। এবং এইরকম বাস্তবতায় যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংশোধনেরও সংবিধানে একটা মেকানিজম দেওয়া আছে, একটা সাংবিধানিক পন্থা আছে সংবিধান সংশোধনের। সেই সাংবিধানিক পন্থাটারও কোনো প্রয়োগযোগ্য বা বাস্তবায়নযোগ্য অবস্থা দেশে নেই, কারণ সংসদ কার্যকর নেই। বাস্তবতাটা দেশের কি অবস্থায় আছে? একটা মাত্র পদ যেটা সংবিধানে স্বীকৃত বৈধ পদ হিসেবে আমার এখন টিকে আছে, আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তিনি নির্বাচিত বৈধভাবে, উনি আছেন। এরপরে যদি আপনি বলেন বৈধ প্রতিষ্ঠান সংসদ, সংসদ বিলুপ্ত করেছে, কিভাবে করেছে অস্পষ্ট। সংসদের স্পিকার কোথায় এখনো পর্যন্ত আমরা জানি না, উনি জীবিত না মৃত, নাকি উনি গ্রেপ্তারকৃত, মানে স্পিকারের ব্যাপারটা একবার ধোঁয়াশা। ডেপুটি স্পিকার জেলে আছেন, এবং অদ্ভুত এক সময় চলতেছে যে এই ধরনের স্পিকার, ডেপুটি স্পিকারের মতো বা সাবেক মন্ত্রীর মতো বা যে কোনো বন্দীকে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে, সেই কোর্টের ভিতরেই হামলা হচ্ছে। আদালত প্রোটেকশন দিতে পারছে না বা দিচ্ছে না, যা কিছুই ঘটুক। আমরা দেখতে পাচ্ছি যে দেশটা এমন একটা অবস্থায় আছে, মানে বৈধ প্রতিষ্ঠান হিসেবে আমরা রাষ্ট্রপতি ছাড়া বাকি এগুলো দেখছি না। এর মধ্যেই আপনার যে সাংবিধানিক কাউন্সিলের যে প্রস্তাবনা বা সংবিধান পরিবর্তনের যে প্রস্তাবনা যেগুলো এসছে, এ সবগুলোই বায়বীয়। সরকারের অবস্থানটাও বায়বীয়, প্রস্তাবনাটাও বায়বীয়। ওখানে সংবিধান সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবের মধ্যে এক লাইনের প্রস্তাব শুধু, যে এই কতগুলো সাংবিধানিক পদে নিয়োগ এবং তাদের জবাবদিহিতার ব্যবস্থা করা। সাংবিধানিক পদগুলো কি? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, দুদক তো আসলে আমাদের সাংবিধানিক সে অর্থে পদ না, কিন্তু ওটাকে ওখানে আছে। এই ধরনের কিছু পদে নিয়োগের ক্ষেত্রে এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের নিয়োগ, এদের নিয়োগ এবং জবাবদিহিতা এই কাউন্সিলের মধ্যে করবে, সাংবিধানিক কাউন্সিলের মধ্যে। আর সমস্যা হচ্ছে যে রাষ্ট্রে একটা অ্যাকাউন্টেবিলিটির নিয়োগ পর্যন্ত একটা কথা আছে, যে নিয়োগটা আমরা এই প্রক্রিয়ায় করব। সাংবিধানিক কাউন্সিলে ওরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার স্পিকার, তারপরে ওরা তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে, উভয় কক্ষের মানে একজন প্রতিনিধি নির্বাচিত, এমন একটা সাধারণ ধারণার কথা বলেছে। কিন্তু তারা অ্যাকাউন্টেবিলিটিটা কিভাবে করে নেবে, এটা একটা বিষয়, কারণ এটা ওভারল্যাপিং হয়ে যায়। বাংলাদেশের মানে আইনগত অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা হচ্ছে যে সরকার সাধারণত সংসদের কাছে অ্যাকাউন্টেবল থাকে, পার্লামেন্ট যেটা জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা, সেখানে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আবার সরকারের যে কোনো ধরনের আইন লঙ্ঘনের জায়গাটাকে আইনগতভাবে অ্যাকাউন্টেবল করে যে প্রতিষ্ঠানটা, সেটা আসলে বিচার বিভাগ। এখন বিচার বিভাগের উপরে আর ধরনের অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, এটা খুব রিস্কি ব্যাপার, এবং এই ব্যাপারগুলো একটার সঙ্গে আর একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে। নিয়োগের ক্ষেত্রে আমাদের যে সংস্কৃতি, যদি আপনি এই পদগুলোতে প্রধান আপনার সরকার প্রধান, প্রধানমন্ত্রী এবং বিরোধী দল, আমাদের যে কালচার একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে, এই সংস্কৃতিটা আমরা এখনো
দেখিনি। সুতরাং দ্বন্দ্ব, সংঘাত, রাজনৈতিক মতবিরোধ বাড়ানোর একটি প্রক্রিয়া। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, গতকালের মিটিংয়েও আমরা দেখেছি যে বিএনপি যেটি এখন মাঠে আছে, আওয়ামী লীগের যেহেতু এরা কার্যক্রম স্থগিত করেছে বলছে, এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তো ফাংশনাল বড় যে রাজনৈতিক দলটি, এবং বাংলাদেশে এটাই বাস্তব যে দুটো বড় রাজনৈতিক দল, দেশের অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ এবং অর্ধেক বিএনপি, এটাই বেশি থেকে বাইরে হয়তো বা 10% বা 15% মিলে এই বাকি দলগুলো মিলে হবে। বিএনপি আপত্তি দিয়েছে, একাধিকবার দিয়েছে, গতকালও দিয়েছে। তার মানে এর বাইরে তখন ওখানে আমি যেটা দেখেছি আলোচনায়, জামায়াতে ইসলামী প্রস্তাব করেছে যে তাহলে গণভোট হোক। যদি আমরা রাজনৈতিকভাবে একীভূত হতে, একমত হতে না পারি, সাংবিধানিক কাউন্সিল বা যে বিষয়গুলোতে গণভোট করবে, এই জায়গাটা রিস্কি। এখন পর্যন্ত এই সরকারের আদৌ কোনো, বললাম তো, বায়বীয় সরকার, সাংবিধানিক সামগ্রিক শূন্যতা আছে। এবং প্রকৃত অর্থে কি সরকার? এটা একটা সেনা সমর্থিত সরকার, সেনাবাহিনীর সমর্থন আছে জন্য এরা ফাংশন করছে। স্যালুট উঠে গেলেই আর্মির এই সরকারটা নেই। এখন আর্মি একটা প্রফেশনাল ভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে, নিজেদেরকে প্রফেশনাল বাইরে গিয়ে, মানে একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারই কাজটা করতে চাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের ডিসিপ্লিন। কিন্তু এটা তো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আমি মানলে মানতে পারি, এর তো কোনো ভিত্তি নেই। মানলে মানতে পারি, না মানলে না মানতে পারি। বিএনপি এদেরকে সমর্থন দিলে একরকম, না দিলে একরকম। জামাত দিলে একরকম, না দিলে একরকম। কয়েক রকম সমর্থনের ভিত্তিতে দেশটা চলছে। বাইরের কিছু সমর্থন, দেশের বাইরের এবং দেশের ভিতরের এই ধরনের হজবরল সাংবিধানিক ভিত্তির উপর নির্বাচিত সরকার তো নেই। এবং প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, উপদেষ্টা নামক একটা আজগুবি পদে, উনি নিজে গতকালও বললেন যে এপ্রিল নাগাদ নির্বাচিত সরকার পাবেন। উনি বুঝতে পারছেন যে এই কথাটা শব্দের একটা বড় অর্থ হচ্ছে যে উনি নিজে নির্বাচিত নন এবং তার বৈধতার সংকট আছে, এটার একটা স্বীকৃতি। তো যখন মানে নির্বাচনটার কথা বলছে, যে জামাত যখন প্রস্তাবটা দিচ্ছে যে গণভোটে যাবে, এটা কিন্তু নির্বাচনের আগে আর এক গণভোটের প্রশ্ন। না, এই রেফারেন্ডামটা নিজেদের বৈধতা প্রাপ্তির একটা সুযোগ। অর্থাৎ মূল নির্বাচনকে সংসদের মধ্য দিয়ে, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের যে নির্বাচন, সেটাকে পিছনে ফেলে আরেকটা রেফারেন্ড দেওয়ার প্রস্তাবনা, এই জায়গাগুলো রিস্কি। ওই যে আবার প্রধান বিচারপতি মহোদয় যেটা আবার বলেছেন যে 22 জুন উনি করবেন, মানে একটা টার্নিং পয়েন্ট হবে বিচার বিভাগের। উনি ওই দিন একটা সেমিনার করবেন। এই সেমিনার গুলো এত প্রভাবশালী কেমনে আমি জানি না, কিন্তু প্রধান বিচারপতি যখন বলেন, সেটা তো একটা ভ্যালু ক্রিয়েট করে। প্রধান বিচারপতির বক্তব্যটা শুনি, ভেরি ইন্টারেস্টিং। আমি জীবনও দেখি নাই। দেখ না, আমি প্রধান বিচারপতির বক্তব্যটা শুনি। উনি যখন বলছেন, এটাকে তো আমরা ইম্পর্টেন্স দিতে হবে। প্রধান বিচারপতি যিনি বিচার বিভাগের অধিকারী। প্রত্যাশা অনেক রয়েছে এবং আপনারা তো আমন্ত্রিত, আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। এবং এতটুকু আশা করতে পারেন যে আমি যা বলে এসেছি সারা দেশে গত 7-8 মাস ধরে, সেই বক্তব্য আরো জোরালোভাবে আমি নিজে রাখবো, এটুকু আশা করি। আমি ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সেটাই আমি মনে করি, এবং আমার যা করণীয়, আমার যে বক্তব্য রাখা, সেটা আমি আরো জোরালোভাবে রাখবো। তার আগে আমরা সবাই পরিদর্শনে এসেছি, আমাদের কিছু লজিস্টিক্যাল, কাঠামোগত আমাদের কিছু পরিবর্তন হচ্ছে, কিছু কোর্ট রিলোকেশনস হচ্ছে, কিছুটা আমাদের লজিস্টিক্যাল প্রবলেম ছিল, স্পেশালি 71 ভবনকে নিয়ে। তো সেগুলো কিভাবে মিট করা যায়, বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে, কোর্ট রিলোকেশনের ব্যাপারে, যাতে সবার সুবিধার্থে, বারের জন্য, লিটিগেন্টদের জন্য, জনসাধারণের জন্য। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের জন্য শুভেচ্ছা। আসবো 22 তারিখের পরে আসবো। কি হবে 22 তারিখে? যারা মঞ্জুরুল হক, তিনি কি বলতে তো সেই সেমিনার কি করে? সেই সেমিনার কি বিষয়ক সেমিনার? আমি ডিটেল জানি না, কিন্তু একটা সেমিনারকে উনি এতটা গুরুত্ব দিচ্ছেন, মানে সামথিং এখানে আমাকে গুরুত্ব দিতেই হচ্ছে যে প্রধান বিচারপতি দেশের বলেছে বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হবে। কিন্তু ওনারা কি প্রস্তাব দিতে যাচ্ছেন, যা কেন একটা প্রস্তাবনা, তো প্রস্তাবনা বিচারিক আদেশ তো সেটা না। সেমিনারে কিছু আলাপ আলোচনা হয়,
সেটা প্রধান বিচারপতি থাকুন, রাষ্ট্রপতি থাকুন, কিন্তু প্রধান বিচারপতি যখন আদালতে বা কোর্ট অর্ডারের মতো দেন, সেটা তো অব্লিগেশন তৈরি হয় প্রধান রাষ্ট্রের জন্য একটা বিচারপতি কি সেমিনার বাইন্ডিং টেমিনার তৈরি করতে হয়। পারেন না মঞ্জুরুল না, হক? তা করতে এই তা প্রধান তো করতে বিচারপতি কি সেমিনার করতে পারেন? হ্যাঁ, সেমিনার করতে পারেন। আম- সেমিনার করতে পারেন, সেটি হলো রাষ্ট্রের বিশেষ বিশেষ প্রয়োজনে। এখন যেমন ধরুন যে 106 ধারা বলে যখন সরকারকে বৈধতা দেওয়া হলো, সেটি একটি বিশেষ প্রয়োজন। বা সেই রকম যদি আবার একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, যেমন ধরুন যে আজকে হঠাৎ করে প্রফেসর ইউনূস পদত্যাগ করলেন তার তার সমস্ত তত্ত্বাবধায়ক বাহিনী নিয়ে, তখন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তখন প্রধান বিচারপতি অ্যাক্টিভ হয়ে একটি সেমিনার করতে পারেন, একটি সভা করতে পারেন, করে একটি আইন জারি করতে পারেন। প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার বা ইন্টারিম বা তত্ত্বাবধায়ক যে কোনো একটি ফরম্যাটের একটি সরকার গঠন করতে পারেন আপৎকালীন। সেটি প্রধান বিচারপতি পারেন। কিন্তু এই যে একটি ঘোষণা দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে যে 22 তারিখে বিশেষ কিছু একটা ঘটবে, এটা পুলকদা যেটা বললেন সেটাই ঠিক, যে যাই কিছু ঘটুক, আদালতের বাইরে যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনাগুলি হচ্ছে অফ দ্য রেকর্ড। এটি কোনো বিচারের রায় নয় বা এটি কোনো আইন নয়, এটি পরামর্শ। এটি পরামর্শ বা এটি আলোচনা। সেই আলোচনাটা আদালতে উঠতেও পারে, না উঠতে পারে। জি, এখন এখন ধরেন এই যে এনসিসি, হ্যাঁ, মানে ন্যাশনাল আপনার জাতীয় সাংবিধানিক কমিটি, রাইট, কাউন্সিল। তো এই কাউন্সিল যদি গঠিত হয়, মানে এর সঙ্গে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কোনো সম্পর্ক আছে কিনা? প্রধান উপদেষ্টা না, প্রধান বিচারপতির। সরি, প্রধান বিচারপতির এই বক্তব্যের কোনো সম্পর্ক আছে কিনা, যা মানে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সঙ্গে প্রধান বিচারপতির বক্তব্যের কোনো সম্পর্ক আছে কিনা? থাকতে পারে, কারণ সাংবিধানিক কাউন্সিল গঠিত হওয়ার পরে এটিকে আইনত বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেবেন বিচারপতি, প্রধান বিচারপতি, তার দরবারে এটিকে পাঠাতে হবে। তো সুতরাং তিনি বৈধতা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি সাংবিধানিক কমিটি কাউন্সিল যখন গঠিত হয়েছে বা এটি কতগুলো ধারা তারা প্রকাশ করেছেন এবং 50,000 লোকের মতামত নিয়েছেন, 20টির অধিক রাজনৈতিক দলের মতামত নিয়েছেন, সুতরাং ধরে নেওয়া যায় যে তারা প্রধান বিচারপতির সাথে আলোচনার সাপেক্ষেই কাজগুলি করছেন। এবং প্রধান বিচারপতি এটিকে বাতিল করে দেবেন এটি জানলে তারা কিন্তু এই জায়গাটায় হাত দিতেন না বা এই জিনিসটাকে আরো প্রকিউর করতেন না, আরো ম্যাচিউর করতেন না। তার মানে ধরে নেওয়া যায় যে এইটি আদালত কর্তৃক গৃহীত হতে পারে। রাইট, মানে প্রধান বিচারপতি এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, পুলক ঘটক, ধরে নিতে পারি। আমরা বিচারপতির বিষয়ে খুব বেশি কিছু বলতে পারি না, আদালতের বিষয়গুলো তো আসলে খুব স্পর্শকাতর। তো ওই জন্য আমরা বললাম যে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, সমালোচনা, সেগুলো সব কোর্টের বাইরে হলে সেখানে প্রস্তাব আসতে পারে, সেই প্রস্তাব গৃহীত হতে পারে, সেই প্রস্তাব বাতিল হতে পারে, কিন্তু সেটি আদালতে না উঠে রায় না হওয়া পর্যন্ত সেগুলির কোনো ভ্যালু নেই আসলে। জি, পুলক ঘটক, ধরেন যদি এই কমিটি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠিত হয়ও, তো সেই ক্ষেত্রে মানে কি সরকার কি ফাংশন করতে পারবে? কারণ তার নিয়ন্ত্রণে তো কিছুই থাকবে না। যখন সরকারের নিয়ন্ত্রণে না থাকে কোনো কিছু, আমি বলছি না নিয়ন্ত্রণে থাকা ভালো কিছু, কিন্তু তারপরও একটা স্টাবিলিটির জন্য তো দরকার আছে, তাই না? তো সেই ক্ষেত্রে সরকারের ভেতরে একটা সরকার তৈরি করা হবে না এটিকে দিয়ে? সুলতানা ভাই, এই মুহূর্তে সাংবিধানিক কাউন্সিল গঠন হচ্ছে বা করবে, এটা কিসের ভিত্তিতে? আমি তো এর কোনো সম্ভাবনা দেখছি না আসলে। আপনারা ব্যাপারটাকে যেভাবে দেখছেন বা এরা কেউ এইভাবে ভাবছে কিনা আমি তাও জানি না। হাউ ইজ ইট পসিবল? এটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। আপনার ন্যাশনাল কাউন্সিল যদি হয়, কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটাও তো একটা সংবিধানে লিখিত একটা প্রতিষ্ঠান হবে, যে এই মানুষগুলোকে নিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। কিন্তু সংবিধান, আপনার সেই সংবিধান সংশোধন করার তো একটা প্রক্রিয়া আছে, যে সংবিধানে আপনি যদি ইনকর্পোরেট করবেন একটা সাংবিধানিক বিধি ব্যবস্থা হিসেবে, তা তো হচ্ছে না, সে সুযোগ তো নেই আসলে। আপনার ওটা করতে গিয়ে বললেন যে তারা গণভোট চায় এই প্রস্তাবনার উপর। তো মঞ্জু ভাই কিভাবে পারে? আপনি বলছিলেন যে এই সাংবিধানিক কাউন্সিল হবে আপনার জুলাই ঘোষণাপত্রের বা আমাদের সংবিধানের কার্বন কপি। আমাদের সংবিধানে 70 ধারা বলে এটা পারে। আমাদের সংবিধানে 72-এর সংবিধানে 70 ধারা বলে তারা একটি আপৎকালীন কাউন্সিল গঠন করতে পারে, যে কাউন্সিলটা সংবিধানকে আরো গ্রহণযোগ্য, আরো অ্যাক্টিভ,
আরো প্রোঅ্যাক্টিভ করতে পারে, এরকম তাদের কিন্তু বক্তব্য ৭০ হতে ধারা পারে। তো সংবিধানে এখন নাই। সংবিধান আছে তো, সংবিধান তো আপনি ছুঁড়ে ফেলতে পারেননি এখন। না, না, এখন ৭০ তো ধারা যেটি ৭০ হুম, ধারাটি রহিত করা হলো না? না, রোহিত করা হয়নি, ৭০ ধারাকে রিফর্ম করা হয়েছে। ওকে। তাদের যে যে ধারাগুলোকে রিফর্ম করে তাদের সুবিধা হয় সেই সেই ধারাগুলোকে তারা রিফর্ম করছে। যেমন ধরেন যে এখানে যে 7টি পয়েন্ট আছে এই কাউন্সিলের, 7টি পয়েন্টের সবচেয়ে অন্যতম পয়েন্ট কোনটা? অন্তর্বর্তী সরকার কাঠামো সুবিন্যস্তকরণ। ব্যাপারটা খেয়াল করবেন। অন্যান্য যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো গণতন্ত্র, বহুত্ববাদ, সুবিচার, ন্যায় বিচার, স্বৈরাচারী হওয়া ঠেকানো, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে, 6টা বাদ দিলাম। যে অন্যতম যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব। অর্থাৎ যে সরকারটিকে আমরা বেআইনি বলছি, অসাংবিধানিক বলছি, সেইটিকে সাংবিধানিক রূপ দেওয়া, সাংবিধানিক মোড়ক দেওয়া এবং সাংবিধানিকভাবে জাস্টিফাই করা, সেইটি তারা করবে এই কাউন্সিল করে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার এখন যেমন আছে, 106 ধারা বলে বলিয়ান, 106 ধারার দিয়ে তারা বৈধ হয়েছে। সেই 106 ধারা যদি চ্যালেঞ্জের মুখে পড়াটাই স্বাভাবিক, যে ওবায়দুল হক সাহেব ওই সময় সেনানিবাসে ছিলেন, পলাতক অবস্থায় ছিলেন, তিনি স্বাক্ষর করেননি। তো স্বাক্ষর জালিয়াতি হোক বা যেভাবেই হোক সেটা করা হয়েছে, সেটিকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে যেন এই অন্তর্বর্তী সরকারটি একটি অনড় অবস্থানে থাকে বা স্ট্যাগনেন্ট পজিশনে আসে, সেই জন্য এই সরকার ব্যবস্থাটিকে রিফর্ম করা হবে। রিফর্ম করে এমন একটি জায়গায় নেওয়া হবে যখন আদালত কর্তৃক এটা চ্যালেঞ্জ করা যাবে না বা কোনো পার্টি কর্তৃক এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেমন ধরুন আমরা এক কথায় বলতে পারি ইনডেমনিটি। যেমন 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত ইনডেমনিটি দেওয়া হয়েছে, যারা যারা হত্যা করা হয়েছে যাদেরকে, ওই সময় কোনো বিচার হবে না, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো লোকের বিচার করতে পারবে না, বা কবর থেকে লাশ তোলা যাবে না, এগুলো ইনডেমনিটি দেওয়া হয়েছে। ঠিক সেরকম একটি ইনডেমনিটির আকারে দেওয়া হবে, যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থার কাঠামোটা এমন ভাবে তৈরি করা হবে যে এই কাঠামোটাকে কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা আদালত স্বপ্রণোদিত হয়ে সুমোটো রোল জারি করতে না পারে, প্রেসিডেন্ট এটাকে বাতিল করতে না পারে, এরকম একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হবে। এবং সেই কাঠামো তৈরি করার পরে নির্বাচন এপ্রিলে হবে না মার্চে হবে না ফেব্রুয়ারিতে হবে, ডাজন্ট ম্যাটার। নির্বাচন আপনার 5 বছর 6 বছর পিছিয়ে যেতে পারে, 29 সালে হবে, এবং কিচ্ছু এটিকে করার নেই। বলা হচ্ছে জাতীয় সরকার। হ্যাঁ, এটা জাতীয় সরকারের শ্যাডো কপি, এটি জাতীয় সরকারের শ্যাডো কপি, এবং এটি বৈধ করা হবে, আদালতের মাধ্যমে এটিকে বৈধ করা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটি বৈধ করার ব্যাপারে প্রধান প্রধান যারা স্টেক হোল্ডার তারা অলরেডি সম্মতি দিয়েছেন। মানে আপনি বিএনপির কথা বলছেন, বিএনপি, হ্যাঁ, জামাত, বিএনপি, জামাত এবং অন্যান্য দল যারা, ওকে, যে 20টি দল বা 22টি দল যারা মোটামুটি যাওয়া আসা করেন, ঘন ঘন মিটিং করেন, তারা দিয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজ সেটা পরিষ্কার করে বলেছেন, পত্রিকায় যেটা এসেছে, যে এই দলগুলোর ইতিবাচক মতামত আমরা পেয়েছি, এবং 50,000 লোক মতামত দিয়েছে, তার ভিতরে প্রায় 30,000 লোক মতামত দিয়েছে ওভার মেইল, বাকি কেউ মেসেজে, কেউ অফিসে এসে লিখিতভাবে দিয়েছে। সুতরাং তাদের কাছে স্টকে রেডি আছে। এই জিনিসটাকে বৈধ করার জন্য যে যে ব্যাকগ্রাউন্ড দরকার, সেই ব্যাকগ্রাউন্ড গুলো আলী রিয়াজ সাহেবের স্টকে আছে। জি, এবং প্রধান বিচারপতি কিন্তু এই এনসিসির সদস্য হবেন, এবং তিনি আবার মানে এনসিসির কোন বিচারকের বিরুদ্ধে কোন অভিযোগের অনুসন্ধানের সুপারিশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তিনি পাঠাবেন। হ্যাঁ, মানে বিচারপতি খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, প্রধান বিচারপতি এই এনসিসিতে। একটু আগে আপনি যেটা বলছিলেন বা পুলকদা বলছিলেন যে সরকার এই ঘোষণাপত্র বা এই যে কাউন্সিল, এই কাউন্সিল হলে সরকার হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সরকার তো নেই। এই কাউন্সিলের প্রধানই তো হবেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান হবেন, এবং তিনি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান চেয়ারম্যান, এবং ডক্টর আলী রিয়াজ হচ্ছেন ভাইস চেয়ারম্যান। তো তিনি যদি প্রধান হন এই কাউন্সিলের, তাহলে সরকার তো দুর্বল হয় না, সরকার বরং নির্বাচন ছাড়াই এখন যে টালমাটাল অবস্থা আছে সেই টালমাটাল অবস্থাটাকে আরো শক্তপোক্ত করতে পারে, আইনগত ভিত্তি পায়, এবং নির্বাচনটাকে অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়ার পরেও সেই পিছিয়ে দেওয়াটাকে আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন।
আবার যদি নির্বাচন দেনও, কাউন্সিল তো কাউন্সিলের জায়গায় থাকলো। ধরেন আমরা কল্পনা করে নেই এই কাউন্সিলের প্রধান হচ্ছে ডক্টর ইউনুস, সো ডক্টর ইউনুসের নেতৃত্বে কাউন্সিল তারা একটা নির্বাচন দিল, সেখানে ধরেন বিএনপি নির্বাচিত হয়ে জয়ী হয়ে আসলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। আরো মজা আছে এখানে, আরো মজা আছে এখানে যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হয়ে প্রফেসর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, আবার কাউন্সিল প্রধান হয়ে প্রফেসর ইউনুস সেই নির্বাচনের তারিখটিকে স্টপ করলেন। কি পাবেন? তিনি পারেন। আমি যদি দুটো পদ হোল্ড করি, আমি যদি এট এ টাইম প্রধানমন্ত্রী হই এবং সর্বাধিনায়ক হই সশস্ত্র বাহিনীর, যেটি প্রেসিডেন্ট হয়, সর্বাধিনায়ক হয় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হয় সরকার প্রধান, কিন্তু যদি কোনো প্রধানমন্ত্রী একই সময় প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক হন, তাহলে তিনি প্রধানমন্ত্রীর অবস্থান থেকে যুদ্ধ ঘোষণা করতে পারেন, সর্বাধিনায়কের অবস্থান থেকে যুদ্ধ থেকে ফিরিয়ে আসতে পারেন। দুটোর কোনোটাকেই কিন্তু আইনগতভাবে বাধা দেওয়ার কোনো উপায় থাকে না। এখন প্রফেসর ইউনুস যদি দুইটা জায়গাতেই প্রধান থাকেন, তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে নির্বাচন ঘোষণা করবেন এবং কাউন্সিলের প্রধান হিসেবে নির্বাচন এখন ভায়াবল না, নির্বাচন আরো কিছুদিন পরে হওয়া উচিত, এই বক্তব্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেবেন। আচ্ছা, এবং এই বক্তব্য পিছিয়ে দেওয়ার পরে নাও যদি করেন, তারপরেও মানে মজার ব্যাপারটা এই জায়গাটায় যে স্টেক হোল্ডার যারা আছে তারা আইনগত কোনো ভিত্তি পাবে না এই জিনিসটাকে চ্যালেঞ্জ করে। জি, পুলক ঘটক কিছু বলবেন নাকি? অনেক জটিল বিষয়কে খুব সহজ করে বলার চেষ্টা করছি। আমি ওই কথাটাই একটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের কোনো বাস্তবতা বা সম্ভাবনা নেই। এটা সুদৃঢ়, কারণ আমাদের সংবিধানের কোনো অস্তিত্বই নেই। সংবিধানের 70 অনুচ্ছেদ যেটা কথা বলা হচ্ছে না, মঞ্জু ভাই ক্ষমা চাই, সংবিধানের 70 অনুচ্ছেদ মূলত ফ্লোর ক্রসিং সংক্রান্ত। পার্লামেন্টে কেউ তার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এই বিষয়ে একটা বিধান ওখানে সংযুক্ত করা আছে। এবং শুধু ভোট দেয়া নয়, কোন কোন ক্ষেত্রে ভোট দিয়েছেন বলে দলের বিরুদ্ধে ভোট ফ্লোর ক্রসিং বলে গণ্য হবে সেটা ওখানে নির্ধারণ করা আছে। অর্থাৎ ভোটদানে বিরত থাকা পর্যন্ত আপত্তি আছে। এই 70 অনুচ্ছেদের জায়গাটা এটাই, ওটার এক্সটেন্ডেড ফর্ম আছে আবার পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর, সংসদের যে কার্যপ্রণালী বিধি সেখানে আছে। 70 অনুচ্ছেদের ডিফারেন্ট, 70 অনুচ্ছেদের আন্ডারে সাংবিধানিক কাউন্সিল গঠন করা যায় না, ওর কোনো বাস্তবতা নেই। 106 যেটা সংবিধানের, যেটা বিচার বিভাগকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, আপনার সংবিধানের যে কোনো ক্রাইসিস পিরিয়ডে বিশেষ ব্যাখ্যা প্রদানের ক্ষমতা বিচার বিভাগকে, ওইটা উনি ঠিকই বলেছেন মঞ্জু ভাই, যে আপনার ওইটা, কিন্তু ওইটা নিয়ে আমাদের বড় সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ থেকে আদৌ এরকম কোনো মতামত নেওয়া হয়েছে কিনা, এবং কোথা থেকে এই মানে এই যে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন গঠন হবে একটা বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছে, সেই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যালেঞ্জও হয়েছে অলরেডি কোর্টে, কিন্তু এই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এক ধরনের প্রতারণা হয়েছে বলে এটা একটা মানসিক মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আমারও সন্দেহ তৈরি হয়েছে। আই ডোন্ট বিলিভ যে আদৌ, এবং এর কোনো বাস্তবতাও দেখতে পাচ্ছি না যে ওই সময় সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে যে মানুষটা প্রধান বিচারপতি বা অন্যান্য অনেক বিচারপতি, তো উনি কেমন করে এই মতামতটা দিলেন 106 অনুযায়ী। এবং 106 ধারাটা মৌখিক কোনো ব্যাপার না, কোর্ট বসিয়েই একটা রায় দিতে হয়, বিচারিক ওর একটা আছে, প্রয়োগ আছে। অর্থাৎ রায়টা সিদ্ধান্তটা বিচারিক হতে হবে, ব্যক্তিগত মত না। যে একজন আইনজীবীর ব্যক্তিগত মত বা একজন বিচারপতির ব্যক্তিগত মত না, উনি এটা অর্ডার ইস্যু করছেন। এই অর্ডার ইস্যু করার ব্যাপারটা কিভাবে ঘটলো এটা আমরা এখনো পাইনি। এখানে অনেকগুলো ফাঁকা আছে, কারণ রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রীর বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি কোন পদত্যাগপত্র পাইনি, এবং এইটা পাওয়ার পরেই এদের মধ্যে চাঞ্চল্যটা খুব বড় হয়ে গিয়েছিল। প্রধান বিচারপতির রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এই যে বিক্ষোভ টিক্ষোভ করা, এবং প্রধান সেনাপতি যে দেশের সেনাবাহিনী প্রধান সহ এদেরকে অপসারণ করে আপনার সিপাহী জনতার বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠনের যে প্রস্তাবনা আপনার ফরহাদ মোজাহাররা প্রকাশ্যে আনলেন, এই ব্যাপারগুলো ঘটলো তো ওই কারণেই। এবং এই কথাটা তারা নিজেরাই বারবার বলছেন যে সাংবিধানিক যে শূন্যতা দেশে চলছে, আসলে সাংবিধানিক শূন্যতা চলছে। এই যে প্রধান উপদেষ্টা নামক যে ব্যক্তিটি, ইনি পদত্যাগ করলে কোন সাংবিধানিক শূন্যতা তৈরি হয় না, কারণ এটা অলরেডি একটা ভ্যাকুয়াম জায়গায় উনি বসে আছেন। উনি একটা আর একটা এই ধরনের
সাংবিধানিক সিস্টেমের মধ্যেই তখন হয়তো আরেকটি সরকার গঠন হবে। সাংবিধানিক এখন প্রধান হিসেবে আমার দেশের একটাই নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি টিকে আছেন, এটাই সংবিধানকে সংরক্ষণ করছে। বিচার বিভাগের পদগুলো যেভাবেই হোক আছে, যে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার ওখানে সুযোগ আছে, এটাই। কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠনের কোনো স্কোপ আমি এই মুহূর্তে দেখছি না, এবং এটা সম্ভবও না এই সরকারের মধ্য দিয়ে। ভয়টা হচ্ছে যে যেহেতু এটা নিয়ে রাজনৈতিক বিরোধ বাঁধানো গেছে, এই বিরোধের মধ্য দিয়ে এবং জামাত যে প্রস্তাবনাটা দিয়েছে যে এবং এনসিপি যে প্রস্তাবনাটা দিয়েছে তাহলে গণভোট হোক, এই গণভোট বারবার করতে যাওয়া, স্থানীয় সরকার নির্বাচন হোক, মানে জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে এই যে নির্বাচন করার মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার যে চেষ্টা, ওইটা ভয়। কারণ এই সরকারের বাস্তবতায় কোনো সাংবিধানিক ভিত্তি নেই যে এইটা দিয়ে আবার আরেকটা এনসিপি করবে, এটাতে তাদের কোনো বেনিফিটও আমি দেখি না। বিরোধটা জিইয়ে রেখে একটা পরিস্থিতি তৈরি করে এটা করা যায়। জি, মনসুরুল হক, আমরা জানি যে এনসিপি এবং জামাত এই সাংবিধানিক কাউন্সিলকে স্বাগত জানিয়েছে, তারা এটার পক্ষে। বিএনপি একটু গড়িমসি করেছে, তারা নাকচ করেছে। কোন রাজনৈতিক সরকার কি এটা মানতে পারে? তার আগে আমি কয়েকটা প্রশ্ন করি, আমি উত্তর দিই, আপনিও উত্তর দিতে পারেন। ধরুন যে এটি একটি অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নেই এতে, এবং যে বিষয়টি দিয়ে তারা মানে সংবিধান সম্মত বলতে চাচ্ছে সেই বিষয়টি ধোঁয়াশা। 106 ধারা, প্রধান বিচারপতির স্বাক্ষর, এই বিষয়টি ধোঁয়াশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা? আমরা দেখতে পাচ্ছি দেশের বিজ্ঞ শত শত ব্যারিস্টার আছেন, শত শত প্রবীণ আইনজীবী আছেন, প্রধান বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের আপনার আপিলেট ডিভিশনের প্রচুর অভিজ্ঞ বিচারপতিরা আছেন। কেউ কি চ্যালেঞ্জ করেছেন? অফিসিয়ালি করেননি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে, প্রেসিডেন্টকে, বাংলাদেশের যেই হোক প্রেসিডেন্ট, তাকে বিধিবদ্ধ আইনে মহামান্য বলতে হয়। এটি আইন 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 দিয়ে সিদ্ধ করা, একটি আইন সিদ্ধ বিষয় হচ্ছে তাকে তার নাম উচ্চারণ করার আগে মহামান্য বলতে হয়। তো আমরা কি দেখিনি যে তার ডাকনাম দিয়ে, টুপ্পু দিয়ে খুব বাজে বাজে কথা বলতে? দেখেছি, শুনেছি, এর অজস্র ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে এগুলো, যে চুপ্পুকে ঘাট ধরে বের করতে হবে, হ্যাঁ, কোট আনকোট। তো এই কথাগুলো বলার পরে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি কি তার ক্ষমতা বলে কোনো কিছু করেছেন? করেননি। তাহলে সুশীল সমাজ, দেশের বিদ্বৎ সমাজ, দেশের আইনজীবী সমাজ, দেশের বিবেক বলে পরিচিত সমাজ, তারা সকলেই জানছেন যে এই সরকারটি একটি খোঁড়া যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, একটি ধোঁয়াশাপূর্ণ, একটি মিথ্যাচার বা একটি চাপিয়ে দেওয়া বা একটি সেলফ মেড সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কিন্তু আজ পর্যন্ত আমি ইন্টারফেয়ার করছি একটু, আপনার আপনি থামেন, এখানে একটা পজ দেন, পরের কথাটি আপনি বললেন। হ্যাঁ, কিন্তু এই যে আপনি যেই মানে আইনজ্ঞদের কথা বলছেন, যে সিভিল সোসাইটির কথা বলছেন, যে অভিজ্ঞ মানুষের কথা বলছেন, আপনার কি মনে হয় না এই সরকার এসেই প্রথমেই তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? এই সরকার এসেই তাদেরকে নানানভাবে উৎখাত করেছে। এই যে বাংলাদেশে কোনোদিনও যা ঘটেনি, এই বিচার বিভাগ থেকে সবাইকে টেনে হিচড়ে নামানো হয়েছে, শিক্ষকদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে খালি করে দেওয়া হয়েছে, তারা তো প্রথম গণমাধ্যমগুলোকে দখল করা হয়েছে। তারা তো প্রথমে এসেই যে কাজটা করেছে, যেসব জায়গাগুলো থেকে এই কথাগুলো বলবে তাদের কণ্ঠরোধ করেছে, তাদেরকে চেপে ধরেছে, তাদেরকে ফ্যাসিস্টের দোসর দিয়ে, দোসর আখ্যায়িত করে তাদেরকে হয় হত্যা মামলা দিয়ে রেখেছে, অথবা তাদের এমন ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে তারা কথা বলতে না পারে। আর বাকিদেরকে, যারা স্ব অবস্থানে ছিলেন, তাদেরকে তো পদত্যাগ করতে বাধ্য করেছেন। তাহলে আপনি তাদের কথা বলেন কেমন করে? কে কথা বলবে? কথা বলার তো কেউ নাই। ভেরি ফাইন। যদি তাই হয় তাহলে আমাদের এইসব টক শো, এইসব আলোচনা সবই বৃথা। কারণটা হচ্ছে যে বাঘের পিঠে সাওয়ার হয়েছি, বাঘ যেখানে নিয়ে আমাদের থামাবে আমাদেরকে সেখানে নেমে যেতে হবে। আমার ব্যথা লাগছে বা আমি উঠতে পারছি না, এই জায়গাটা আর বলার কিছু সুযোগ নেই। আমি বলছি এই জন্য যে মানুষকে, সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি যা যা বললেন, রিপিট করছি না, আপনি যা যা বললেন সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তারপরেও যদি কেউ কথা বলতে না পারে তাহলে কথা বলার প্রসঙ্গটাই তো উঠবে না। তাহলে প্রফেসর ইউনূস বৈধ কি অবৈধ এই প্রশ্নটাই তো ওঠে না। আমি তো প্রশ্ন করার অধিকার রাখি না। তাহলে আপনিও রাখেন না, আমিও রাখি না, লোকদাও রাখেন না, কেউ রাখেন না। কারণ আমাদের যেহেতু আইনজ্ঞরা কথা বলতে পারছেন না, আমাদের ব্যারিস্টাররা কথা বলতে পারছেন না, আমাদের বিচারপতিরা কথা বলতে পারছেন না, আমাদের প্রেসিডেন্ট তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না, আমাদের প্রধান সেনাপতি তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। তাই যদি ঘটে তাহলে আমাদের সবার সবকিছু মেনে নিতে হবে। ইউনূস এন্ড গং যেটা করছে বা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে সবকিছু মেনে নিয়ে বাসায় বসে থাকতে হবে। নো টক, নো প্রতিবাদ, সবকিছু মেনে নিতে হবে। এই যদি হয়, তা নয়, মানুষ তো ভয়কে আমি কথাটা কি জন্য বলছি, আমি কথাটা এই জন্য বলছি যে যেমন পুলকদা বলছেন যে এটা করতে পারে না। আমরা আমাদের 10 মাসের অভিজ্ঞতায় দেখছি যে জিনিসটি সাধারণত কেউ পারে না, বেআইনি হয়, সেই জিনিসটি এরা করে দেখাচ্ছে। বেআইনি ভাবে করে আইনি তকমা দিচ্ছেন। প্রথমে করছেন, করার পরে এটাকে আইনি তকমা দিচ্ছেন। মব জাস্টিস করতে দেওয়া হবে না, এই কথাটি সেনাবাহিনী কতবার বলেছে? বহুবার। সর্বশেষ আমরা জানি মে মাসে চূড়ান্ত ভাবে বলা হয়েছে আর একদিনের জন্য কোনো মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। কিন্তু এপ্রিল মাসের পর কি এই জুন মাসের আজকে 19 তারিখ মব ভায়োলেন্স হয়নি? একাধিক জায়গায় হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। আগের মতো একদম ছাড়া পায়নি, গ্রেপ্তারও হয়েছে, কিন্তু মব ভায়োলেন্স তো হচ্ছে। কে ঠেকাতে পারছে? আজকে সেনাবাহিনীর সমস্যাটা কোন জায়গায়? আজকে সেনাবাহিনী প্রতি 3 মাস পর পর তাদের একটা নর্মাল ড্রিল করে, সামরিক প্রশিক্ষণ নেয়, বিভিন্ন জায়গায় সামরিক প্রশিক্ষণ নেয়। সেই প্রশিক্ষণগুলো বন্ধ হয়ে গেছে এই পুলিশি দায়িত্ব পালন করার জন্য। এই যে সেনাবাহিনী সারা দেশে যে পুলিশি দায়িত্ব পালন করছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেই জন্য সেনাবাহিনীর যে নর্মাল কর্মকাণ্ডগুলো, স্বাভাবিক কর্মকাণ্ডগুলো, তাদের উৎকর্ষতা বৃদ্ধির যে কর্মকাণ্ড, সেটা তারা করতে পারছে না। যেটা বলছিলাম যে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা কেউই কিন্তু এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো রিট করেননি। এক ভদ্রলোক রিট করেছিলেন, মোখলেসুর রহমান বা কি নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তিনি রিট করার পরে, তিনি রিট মানে কি, ওই কাগজপত্রগুলো চেয়ে দাবি করেছিলেন, কাগজপত্রগুলো চেয়ে একটি মামলা রুজু করেছিলেন। কাগজপত্রগুলো এই তারিখের ভিতরে না দিলে আমরা এর বিরুদ্ধে রিট করব বলেছিলেন, কিন্তু এরপরে উনি আর রিট করেননি। উনি অনেক শোতে এসে অনেক কথা বলেছেন বিচারপতি, এই অ্যাডভোকেট সাহেব, কিন্তু উনি কেন রিট করেননি এই প্রশ্নের কিন্তু উত্তর দেননি। ওনাকে কে ঠেকালো রিট করার জন্য? তো আজকে যে বিচারপতিদেরকে যে অপমান করা হয়েছে, স্কুলের শিক্ষকদেরকে, ভার্সিটির শিক্ষকদেরকে অপমান করা হয়েছে, কোন একটি ভার্সিটির শিক্ষক, কোন একটি স্কুলের শিক্ষক কি আদালতের শরণাপন্ন হয়েছে? হয়নি। সব মেনে নিচ্ছে। তো ওরা যদি সব মেনে নিতে পারে, সুশীল সমাজ, বিদ্বৎ সমাজ বা ইন্টেলেকচুয়াল সোসাইটি, তাহলে আমি আপনি কে? আমি আপনি হচ্ছে আম জনগণ। মেনে নেওয়া বলছেন, মেনে নেওয়া নয়, মানুষ অসহায় বোধ করছে, কি করবে, কোথায় যাবে, আইনের আশ্রয় নেওয়ার মতো অসহায় বোধ করাটাই তো হচ্ছে মেনে নেওয়া, বাধ্য হয়ে মেনে নেওয়া। অর্থাৎ আমি জানি যে আমি না মেনে নিলে আমি মরে পড়ে থাকতে পারি রাস্তায়, আমি না মেনে নিলে আমার জেল হতে পারে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, আমাকে না পেলে আমার স্ত্রীকে নিয়ে যাবে, আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে, আমার বাবাকে নিয়ে যেতে পারে, তাই না? তো এই যে যে একটা ভায়োলেন্স ক্রিয়েশন করা হয়েছে, একটা ভীতির সৃষ্টি করা হয়েছে, সেই ভীতির ভিতরে সবাই আমরা চুপ হয়ে গেছি। তো যেখানে ইন্টেলেকচুয়াল সোসাইটি চুপ হয়ে গেছে দেশের, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের তো কোনো ক্ষমতাই নেই কিছু করার। সুতরাং তারা যেটি আইন নয় সেটিও তারা আইন হিসাবে রূপ দিতে পারে, আর যেটি আইন সেটা তো আছেই। তো আমরা পারবে না, প্রফেসর ইউনূস এটা করতে পারবে না, এই কথাটা আমি আর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হ্যাঁ পারবে, কারণ বাংলাদেশে এমন একটি নিয়ম এখন চালু হয়েছে, যাহা পৃথিবীতে ঘটে না তাহা এখানে ঘটিতে পারে এবং ঘটিতেছে, চোখের সামনে ঘটিতেছে, অবাক হওয়ার কিছু নেই। এই যে আপনি ঠিকই বলেছেন, এখানে সেলিনা পারভিন নামে একজন একটি মন্তব্য করেছেন, খুব মানে এইটাই মনে হয় বাংলাদেশের বাস্তবতা। তিনি বলছেন যে আমি 3 সন্তানের মা, আমার 3টি মেয়ে আছে, আমি দেখি কিভাবে তারা তরুণ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এভাবে চললে বাংলাদেশের যুবকরা আর বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না, এটাই নির্মম সত্য। আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনতে পাই। আমি শেষ করব, এটি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যে আসলেই তরুণ সমাজকে কিভাবে তারা স্কুলে যায় না, মানে পড়ালেখা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন এই জুলাই সনদ কি তারা আসলেই করতে পারবে? পুলক ঘটক।
আপা, আপনার সাংবিধানিক ভাবে অনেক কিছু করার কোনো স্কোপ নেই। সংবিধানকে দূরে রেখে যা কিছু হওয়ার হচ্ছে, সিস্টেমকে, রাষ্ট্র যেভাবে চলে সেই রাষ্ট্রীয় সিস্টেমের বাইরে গিয়ে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এবং দেশের বড় অংশকে, মেধাবী অংশকে দূরে রেখে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, এতেও কোনো সন্দেহ নেই। আপনাকে একটা সাধারণ উদাহরণ দেই যে আমি নিয়মিত টক শোতে আসা মানুষ না, আহ, কিন্তু আপনার এখানে এই যে আমি কথা বলছি, একজন আনাড়ি মানুষ, আহ, লোক কই আপনার এখানে ডাকার মতো? প্রতিনিয়ত নিত্য নতুন অনেক মানুষ যে এসে সাহস করে কথা বলবে, সেটা তো আসলে সেভাবে নেই। আচ্ছা, এই যে ফর্মাল যে আপনি মিডিয়া সাহস গুলো আছে, করছেন, এই যে মঞ্জুরুল হক ভাই সাহস করছেন, এই কয়েকজন মানুষ আমি দেখেছি। করবে আমি আমি এরকম তো করে একজন, শুনেন সবাই তো, শুনেন সবাই স্রোতে হাঁটতে পারে, স্রোত সবাই সৃষ্টি করতে পারে না। আপনারা সেই মানুষ যারা স্রোত সৃষ্টি করছেন। আচ্ছা, আপনার আমি আমি জায়গাটা বলবো, আমাকে এসে কথা বলতে হচ্ছে তবুও কোথাও ইন্টারনেটে এসে, ইন্টারনেটের একটা প্রযুক্তি যেখানে আমাকে স্কোপটা দিয়েছে যে আমি যেভাবে হোক আমাকে হয় মেরে ফেলে আমাকে মুখ বন্ধ করবে বেঁধে রেখে, অথবা অথবা আমি কোনো না কথা বলবো, এই সুযোগ আমি নিচ্ছি। অর্থাৎ আমি টোটাল ঝুঁকি নিয়ে এসে কথা বলছি। একটি স্বাভাবিক পরিবেশ না যে আমি, অর্থাৎ আমাকে কিন্তু ডাকছে না বাংলাদেশের যে মিডিয়াগুলো। আমি তো এই সংবাদপত্রের একজন মানুষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, অনেক দায়িত্ব পালন করেছি। আমি সাংবাদিকদের অবস্থাটা জানি। আমি একটা নাম বলি, ধরুন মঞ্জুর হাসান বুলবুল, খুব চমৎকার বলতে পারেন। মঞ্জুর হাসান বুলবুল কোনো টক শোতে তাকে ডাকা হচ্ছে না, তার কোনো বলার স্বাধীনতাটা এই মুহূর্তে নেই যে এই পক্ষে একটা মত থাকতে পারে। মঞ্জু ভাই, বুলবুল ভাইয়ের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। ধরুন ইকবাল সোহান চৌধুরীর কথা বলি, বা যারা আমরা দেখতাম যে যে মানুষগুলো খুবই চমৎকার বলতে পারে, অনেক মানুষ আছে এমন। একদম এটা তখন বললাম, আপনি নাম বললেন না, ধরেন আপনি তো বাংলাদেশে। নাম বলছেনই, মাসুদ কামাল বলছেন, এম এ হ্যাঁ, আজিজ ভাই বলছেন, আপনার আজিজ ভাই। আচ্ছা, এই মাহমুদ কথাটা আমি কামাল ভাই বলছেন। শেষ করি। আচ্ছা, এই যে এটা আজিজ ভাই খুব চমৎকার করে বলছে, আগেও বলতেন। পুরাতন যে মানুষগুলো বলার মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, বিএনপি ফোরামের যেটা একজন নেতা, ওইটা আছে, ওনার এবিলিটি আছে, ওনার রাজনৈতিক দল ওনাকে সেই ব্যাকিংটা দিচ্ছে। আজিজ ভাই সাহস করে আমি দেখছি কিছু কথা বলতে পারছেন। কিন্তু আপনার ধরুন ৭১ টিভির কথা, যে মানুষ, যে প্রতিষ্ঠানটাতে এই যে শাকিল ভাই জেলে, ফারজানার উপর জেলে, নবনীতেরা ওখানে টক শো গুলো করতো, একটা করে টক শোতে একটা নিউজ উঠে আসতো। আপনি দেখেন তো যে ওখানে যদি সরকার সমর্থিত মানুষ, সরি, যদি সরকার সমর্থিত ২-৪ জন ভাষ্যকার ওখানে আসেন, সরকারের বিপক্ষে সমালোচক একাধিক সে অনুষ্ঠানগুলোতে থাকতো। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ যা কিছুই বলেন না কেন, সবাইকে নিয়ে এই মিডিয়াগুলো একটি প্রাণবন্ত টকশো করতো। সকল মিডিয়ায় টকশো গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হচ্ছে টকশো, সেটা হচ্ছে সবাইকে বলতে হবে হিরোকে রাজা ভগবান, ইউনুস ভগবান। এইটা যারা বলবে শুধু তাদেরকে ডাকা হচ্ছে। জামাত ভগবান, বিএনপি ভগবান যারা বলবে, বা বিএনপি সমর্থক তাদেরকে। আপনার মুক্তিযুদ্ধের পক্ষের টোটাল বুদ্ধিবৃত্তিকে আলোচনার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াতে সেই স্কোপটা নেই। এরা যে সাহস করে সে বলবে কি বলবে না সেটা পরের কথা। মিডিয়া ডাকছে না, আমাকে ডাকছে না, মঞ্জু ভাইকেও ডাকছে বলে আমি মনে করি, আমি জানি না যে আসলে ডাকছি কিনা, মনে হয় না। বা আমি বাকি যে মানুষগুলো বলার মতো দক্ষ, যারা আমরা দেখে এসেছি ডাকবে না তো, আমাদের, আপনি তো বললেনই তাদেরকেই ডাকবে আচ্ছা, যারা বলবে আমরা হীরক ইলেকট্রনিক রাজা মিডিয়ায়, ভগবান। আমরা ইন্টারনেটে এসে এই এতটুকু স্কোপ নিচ্ছি, আমরা কিছু কিছু মানুষ সাহস করে কথা বলছি, ফেসবুকে লিখছি, এবং কিন্তু সেটা সমগ্র আপনি ঝুঁকি নিয়ে। আপনি যে ঝুঁকির মাধ্যমের মাত্রা কথা বলছেন, বহুমাত্রিক। যে পুলক দা, আপনি যে মাধ্যমের কথা বলছেন, মানুষ কি আর সেই মাধ্যমগুলোর উপর ভরসা রাখছে? রাখছে না তো। ক্রেডিবিলিটি হারাচ্ছে আরো বেশি, তাদের তো বিশ্বাসযোগ্যতা আরো বেশি হারাচ্ছে। রাইট, মানুষ তো বোঝে যে হ্যাঁ। কারা বলতে পারে। শ্যামল দত্তের মতো একটা মানুষকে জেলে রেখেছে, দুর্দান্ত বলতে পারা মানুষ। বাংলাদেশের মানে কি, এত ভালো বলতে পারা মানুষ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জেলে রেখেছে। বাংলাদেশ তো এই অবস্থায় চলতেছে। আপনার এবং এবং মোজাম্মেল এবং বাবু এগুলো দিয়ে জেলে আছে। শুধুমাত্র তাদের কণ্ঠস্বর বন্ধ না, এই হ্যাঁ, এই মানে মানুষের বুদ্ধিবৃত্তিক কণ্ঠস্বর বন্ধ মানুষদের উপরে দেখানো যে তোমরা যদি বলো এমন পরিস্থিতি হবে তোমাদের, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে শেষ করতে হবে, আমি শেষ করব। মঞ্জুরুল হক, আপনার কাছে শেষ প্রশ্ন, যেটি প্রশ্নটি আমি পুলক ঘটকের কাছে রেখেছিলাম, যে জুলাই সনদ আর এই যে সাংবিধানিক কাউন্সিল, আপনি বলছেন এই দুটি একটি আরেকটির পরিপূরক, পরিপূরক বা শ্যাডো। তো আলটিমেটলি কি তারা জুলাই সনদ ঘোষণা করবে? করবে। জুলাই সনদ ঘোষণা করার
তারা প্রতিশ্রুতি দিয়েছে যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদদের পরিবারের কাছে এবং নিজেদের যে দলগুলো আছে সেই দলগুলোর কাছে এবং নিজেদের যে উপদেষ্টারা আছেন তারা নিজেদের কাছে কমিটেড যে জুলাই ঘোষণাপত্র তারা দেবেন। এখন জুলাই ঘোষণাপত্রে কি থাকবে আর এই ন্যাশনাল কাউন্সিলের ঘোষণাপত্রে কি থাকবে সেটিতে এখন বলা মুশকিল, যে কাটছাট করে কি কি দাঁড় করাবে। তারা 700-800 পৃষ্ঠার বিশাল বিশাল সব রচনা করেছেন আলী রিয়াজ সাহেব, তো অতটা তো আমরা আমাদের মুখস্থ করাও থাকবে না, কোনো কিছু জানবো না আমরা। তবে জুলাই ঘোষণাপত্রটাকে কেন্দ্র করে, জুলাই ঘোষণাপত্র দেয়া এবং না দেওয়াটাকে কেন্দ্র করা হবে এবং ওই সময় একটি কেওয়াস সৃষ্টি করা হবে এই যে নির্বাচনের যে ফেব্রুয়ারি এবং এপ্রিল যে ফ্যালাসি এইটাকে কবর দেওয়ার জন্য, নির্বাচনের নাম যেন কেউ মুখে আনতে না পারে সেই জন্য জুলাই ঘোষণাপত্রটাকে সামনে আনা হবে, ন্যাশনাল কাউন্সিলটাকে সামনে আনা হবে, এনে নতুন একটি ফ্রন্ট খোলা হবে, যে ফ্রন্টে যুদ্ধ করে করে ক্লান্ত মানুষ নির্বাচনের কথা বলার সময় পাবে না। নির্বাচন অনির্দিষ্টকালের জন্য হেল্ড আপ। জি, বুঝতে পেরেছি। আমার মনে হয় এই যে সাংবিধানিক কাউন্সিল এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক কথা বলতে হবে, কারণ এখানে এমন কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে বাংলাদেশের যেই সাংবিধানিক কাঠামো তো বাদই রাখলাম, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যা বোঝায় এই বিষয়টি পুরোটাই রহিত করা হচ্ছে। একটা একনায়কোচিত ব্যাপারের মধ্যে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা সেই প্রশ্নটি সামনে আসবে। একটু লাইন যুক্ত করি, মঞ্জু ভাই বলছেন ওরা করবে, আমি বলছি আপনাকে এরা করতে পারবে না, তারা করতে চায়। অনেক জায়গা ক্ষয়ে গেছে ভিতর থেকে, আমরা এটা বুঝতে পারি। জনগণও যেমন সরে গেছে, প্রথম ধাক্কায় তো একটা জনপ্রিয়তাও ছিল, বহু মানুষ তো এই আন্দোলনে যুক্ত হয়েছিল, যেটাকে ভিত্তি করে সুযোগ নিয়ে তারা ক্ষমতাটা দখল করেছে, কিন্তু নিজেদের মধ্যে অনেক গোলমাল তৈরি করে ফেলেছে, সেই সামর্থ্য হবে না। দেখা যাক এখন যদি সামর্থ্য না হয় সেটা তো আমার মনে হয় দেশের জন্য ভালো। ওই যে কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেভাবে করে ব্রিটিশরা আমাদেরকে 250 বছর শাসন করেছে, ঠিক এমনি ভাবে আমরা দেখেছি যে ইউনূস সরকার ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোকে এরই মধ্যে বিভক্ত করে ফেলেছে এবং সেগুলোকে আরো টুকরা টুকরা করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ফলে কোন দিকে যায় নিশ্চয়ই আমরা নিয়মিত নজর রাখছি। জনাব মঞ্জুরুল হক এবং পুলক ঘটক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। শুভরাত্রি। জি, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। জি দর্শক, আমি জি পুলক ঘটক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন। মঞ্জু ভাই চলেই গেছেন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশে একটু পরে আমি আবারও ফিরবো আপনার ইরান এবং ইসরায়েল যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।